পরের ক্লাস পাইছে। আমার সব সিনিয়রদের ক্লাস নিয়ে আমি সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার। আর আপনাদের তো পাপার ভালো, প্রথম থেকে কয়টা পাইছে নতুন স্টুডেন্ট। এখন কি পড়তেছেন? অ্যানাটমি তো শেষ হয়ে গেছে না? তারপরে প্যাথোলজি, লিপিড প্রোফাইল পড়বে, প্যাথোলজি, লিপিড প্রোফাইল, এলএফটি মানে কি? হ্যাঁ, লিভার ফাংশন টেস্ট। আপনাদের ডাক্তাররা পুরা লেখে না লিভার ফাংশন টেস্ট, এলএফটি লেখে। পরীক্ষা করে আসেন কোনটা? এলএফটি। এলএফটি পড়ছেন আপনারা, তাই না? কয়টা? চারটা জিনিস না? কয়টা? কি কি? ছয়টা। এনজিপিটি, এনজিওটি, সেরাম বিলিরুবিন আর অ্যালবুমিন। আচ্ছা, এলএফটি পরীক্ষা যদি কখনো দেখেন, দেখবেন ওখানে অ্যালবুমিন দেয় না, ঠিক আছে? চারটা জিনিস দিবি, এনজিপিটি, এনজিওটি, সেরাম বিলিরুবিন আর অ্যালকালাইন ফসফেট। এই চারটা আছে না? অ্যালবুমিনটা প্রোফাইলের মধ্যে নাই, এলএফটির মধ্যে নাই। অ্যালবুমিন পরীক্ষা আলাদা, অ্যালবুমিনের পরীক্ষাটা আলাদা। আপনি প্র্যাকটিক্যালটা জানতে হবে আসলে কিভাবে আমরা দেখি রোগ। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, প্রোফাইল আমরা যত জায়গায় পড়ব, লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, লিপিড প্রোফাইল, আরও যত প্রোফাইল আছে সব জায়গায় দেখবেন চারটা করে টেস্ট, সব জায়গায় চারটা টেস্ট, ঠিক আছে? এটা বোঝানোর জন্যই আমি এটা দেখলাম যে চারটা বললে আমরা প্রোফাইল বা ফাংশন টেস্ট করি। লিপিড প্রোফাইলের মধ্যে কি কি আছে? ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, কোলেস্টেরল, এইচডিএল, এলডিএল। চারটা হয়েছে? ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, এইচডিএল, এলডিএল। এই চারটাকে একসাথে বলছে লিপিড প্রোফাইল। অর্থাৎ রক্তে লিপিডের পরিমাণ জানার জন্য যে টেস্ট করা হয় সেটা হচ্ছে লিপিড প্রোফাইল। লিপিডটা কি জিনিস? চর্বি। লিপিড আমরা কি বোঝাই? চর্বি। চর্বির যে অনেক রকম সেটা এখন বুঝতে পারছি। অনেক রকমের যে চর্বি আছে তখন বুঝতে পারছি কত রকমের চর্বি কতটুকু আছে। আমরা যখন পরীক্ষা দিই রোগীকে তখন লেখা হচ্ছে ফাস্টিং লিপিড প্রোফাইল।
ওভারনাইট অর্থাৎ 8 ঘন্টা না খেয়ে থাকতে হবে। হ্যাঁ। সকাল এই রাইতে যদি সে 10টা ভাত খায় বা যে কোনো খাবারই খায়, সকাল 8টার আগে তো ল্যাব করবে না, তাই না? যে কোনো পরীক্ষার ল্যাবে 8টার সময়, তাহলে 8 ঘন্টা হয়ে যাবে। এই জন্য আমরা ফাস্টিং দিয়ে যে সকালে না খেয়ে চলে যাব, সকালে না খেয়ে পরীক্ষা করতে যাবে না। এটা শুধু লিপিড প্রোফাইলটা ফাস্টিং খেয়েও করা যাবে। যেমন খাওয়ার পরে গ্লুকোজ মাপলে কি হবে? বেশি হবে না? আচ্ছা ঠিক আছে। আর আপনি কি অফিসে যাচ্ছেন নাকি? ওই যে বড় ভাইরা আপনার সাথে আর একদিন দেখা করতে চাচ্ছিল। ঠিক আছে, আমি আলাপ করতে বলবো না। আর শরীফের নাম্বারে আমি পাঠাচ্ছি। তাহলে হচ্ছে যদি আমি ফাস্টিং না লিখি, আপনি এখন খেয়ে আসছেন, এখনই পরীক্ষা করবেন, তাইলে কি হবে? খাওয়ার পরে গ্লুকোজ মাপলে কি হয়? বেশি, এরকম চর্বিটাও বেশি আসবে। ঠিক আছে? আর না খেয়ে করলে মানে আসলে রক্তে কতটুকু আছে ওইটাই পাওয়া যায়। ঠিক আছে? এখন চর্বি আমরা বাংলায় বুঝি, লিপিড মানে চর্বি, তাহলে এত রকম নাম আসলো কিভাবে? কোনটা আসলে কি, সে কোথা থেকে আসলো আর কি কাজ করে, তাই না? শরীরের মধ্যে এক একটা চর্বি কি কাজ করে আর এত নাম কেন? 1 নম্বর আপনি শীতে 2 নম্বর কোলেস্টেরল, 2 নম্বর দিতে কোলেস্টেরল। কোলেস্টেরল হচ্ছে এটা, তাই না? 2 নম্বরটা কোলেস্টেরল হলো দেহের প্রধান লিপিড, যা দেহের সর্বত্র সৃষ্টি হয়। এটি সেল মেমব্রেন এবং লাইপোপ্রোটিনের গুরুত্বপূর্ণ উপাদান। এটি স্টেরয়েড হরমোন এর উপাদান। কোলেস্টেরল কম বা বেশি কোনোটাই দেহের জন্য ভালো না। কোলেস্টেরল হরমোন তৈরিতে, খাদ্য হজমে, শক্তি যোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা তৈরি করে। নর্মাল হচ্ছে 150 থেকে 220। তাহলে কোলেস্টেরল আমরা বুঝলাম, আমরা যে চর্বিটা খাই সরাসরি, তেল বা কোনো চর্বি খাই সরাসরি, মাখন, ঘি, তারপরে দুধের মধ্যে চর্বি আছে। আর আমরা যে তেলগুলো ব্যবহার করছি, সয়াবিনের তেল, এই রাইস ব্রাউন, যেসব তেল খাচ্ছি চর্বি জাতীয়, এগুলো সরাসরি কোলেস্টেরল। এগুলো কি? কোলেস্টেরল। তাহলে আমরা যদি ওই বেশি খাই তাহলে কোলেস্টেরল বেড়ে যাবে, কম খাইলে কম হবে, তাই না? আমাদের অনেকেই আছে ওই যে আপনাদের মধ্যে বলে না যে শুধু ইয়ে খাই, সবজি খাই, ভেজিটেরিয়ান, তাই না? তাহলে ওরা চর্বি কোথায় পাবে, কোলেস্টেরল কোথায় পাবে? শুধু ভেজিটেরিয়ানরা রান্নার তেল তো ইউজ করে নাকি ভেজিটেবল তৈরি করতে, সেখান থেকে হয়ে যাবে। সে তেলও যদি ইউজ না করে, ভেজিটেবল অর্থাৎ গাছগাছালির মধ্যেও কিছু তেল দেওয়া আছে। কারণ আমরা একটা আম খাইলে, একটা কলা খাইলে ওর ভিতরে আলাদা চিনি দেওয়া লাগে, মিষ্টি দেওয়া আছে না ওর মধ্যে? এরকম প্রত্যেকটা সবজির মধ্যে তেলের কিছুটা অংশ আছে। সে যদি তেল নাও খায়, তাও আপনার শরীরে যতটুকু দরকার ওইটা খাবার হয়। ঠিক আছে? তারপরে তো আমরা তেল খাচ্ছি। অন্যান্য যদি মাছ, মাংস, ডিম নাও খাই, মাছ, মাংস, ডিম না খেলেও ওই তেলেও আপনি কোলেস্টেরলটা কোলেস্টেরল আমার শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের যে সেল, প্রত্যেকটা জিনিসই তো কোষ দিয়ে তৈরি, কোষ না সেল, এই সেলের যে মেমব্রেন, বাইরে কাভারিং তৈরি করে কোলেস্টেরল। সেলের যে কাভারিংটা, এটা এই কোলেস্টেরল তৈরি করে। 2 নম্বর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমার শরীরের যে হরমোন, আপনাদের তো এন্ডোক্রাইন আমি পড়াইছি, হরমোনের কি গুরুত্ব। এই হরমোন তৈরি করতেও কোলেস্টেরল দরকার, হরমোন তৈরি করতেও কোলেস্টেরল দরকার।
আর কিছু খাদ্য হজমও দরকার। তাহলে কোলেস্টেরল যদি আপনি চর্বি একবারে বাদ দিবেন সেটার কিন্তু উপায় নাই, এটা আমার গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। আবার যে এটার জন্য আলাদা অনেক কিছু খাইতে হবে সেটারও দরকার। তাহলে এটা আমরা কোলেস্টেরল কোথা থেকে পাচ্ছি? মাছ, মাংস, ডিম, দুধ আর সরাসরি তেল, এইসব জায়গা থেকে কোলেস্টেরল পাওয়া যায়। এরপর আছে ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড কি লিখছে? ট্রাইগ্লিসারাইড এক ধরনের ফ্যাট। এই টিজি তৈরি হয় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দ্বারা। স্বাস্থ্য ভালো রাখার জন্য টিজি প্রয়োজন, কিন্তু বেশি টিজি হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। টিজি এবং কোলেস্টেরল উচ্চ রক্তচাপ এবং হার্টের অন্যান্য সমস্যা সৃষ্টি করতে ভূমিকা পালন করে। নর্মাল লেভেল 150 মিলিগ্রাম পার ডে। এটা নর্মাল লেভেল কতটুকু? 150 মিলিগ্রাম পার ডে। এই প্যারাটুকু পড়ে আসলে তো কিছু বুঝলাম না যে কোলেস্টেরল এই টিজিটা কি জিনিস, ট্রাইগ্লিসারাইড বোঝা গেল? টিজিটা আসলে কি জিনিস এটা তো বুঝলাম না, একটু পড়ি। এটা বোঝার সহজ উপায় হচ্ছে আমরা যে কার্বোহাইড্রেট খাই, বিশেষ করে ভাত, ভাতের মধ্যে সবচেয়ে বেশি টিজি থাকে। কি থাকে? টিজি থাকে। তাহলে টিজি হচ্ছে ট্রাইগ্লিসারাইড। টিজি হচ্ছে ট্রাইগ্লিসারাইড। এটা এক ধরনের ফ্যাট। আমরা ভাতের মধ্যে যে শুধুমাত্র কার্বোহাইড্রেট পাবো তা না, কিছু ফ্যাটও আছে। এটি কি ধরনের ফ্যাট? ট্রাইগ্লিসারাইড ফ্যাট। লিপিড প্রোফাইল করলেন পরীক্ষা, তার দেখলেন যে টিজি বেশি, সেই রোগীকে আমরা কি বলি? আপনি ভাত কম খাবেন। কি কম খাবে? অর্থাৎ আমাদের প্রধান খাবার কি কি বলেন তো? এমনি মেডিকেল টার্মে কি কি বলে? কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, এই তিনটা খাবার না? এই তিনটাই তো প্রধান খাবার। কার্বোহাইড্রেট কি কি? ভাত, রুটি, গম, এগুলো না? আর ফ্যাট? হ্যাঁ হ্যাঁ। আর প্রোটিন? মাছ, মাংস, ডাল। এইগুলো তো প্রধান খাবার। কার্বোহাইড্রেট খাইলে আমার পেটের মধ্যে যে কি তৈরি হয়? কার্বোহাইড্রেট, এই যে ভাত, রুটি, এগুলো খাইলে কি তৈরি হয়? এগুলো খাইলে আমার গ্লুকোজ তৈরি হয়। গ্লুকোজ। এগুলো খাইলে কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হওয়ার পরে গ্লুকোজ কি তৈরি করে? আমাদের যে শক্তি, এটা তৈরি করে গ্লুকোজ। আমাদের শক্তি তৈরি করে। আর ফ্যাট খাইলে কি তৈরি হয়? ফ্যাটি অ্যাসিড। তাহলে ফ্যাট যদি বেশি খায়, এখানে দেখেন লেখা আছে ফ্যাটি অ্যাসিড থেকে এই গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দ্বারা স্বাস্থ্য ভালো রাখার জন্য টিজি প্রয়োজন। ফ্যাট খাইলে কি তৈরি হয়? ফ্যাটি অ্যাসিড। আর প্রোটিন খাইলে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড তৈরি হওয়ার পরে এটা কি করে? আমাদের এই শরীরে গঠন তৈরি করে। আমাদের যে মাসেল, মাংস, হাড় মজবুত করে। মাছ, মাংস খাইলে করবে না? এই প্রোটিন হচ্ছে শরীরের গঠন, ফ্যাট হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এই যে ট্রাইগ্লিসারাইড, ফ্যাটি, কোলেস্টেরল, এইগুলো। আর কার্বোহাইড্রেট, ভাত, রুটি, যেটা খেলে গ্লুকোজ আমাদের শক্তি তৈরি করে। ঠিক আছে? ভাতের মধ্যে যে ট্রাইগ্লিসারাইড আছে, এই জন্য আমরা রোগীদের বলি ভাত কম খাবো। ঠিক আছে? আর কোলেস্টেরল বেশি হইলে কি বলবো? তেল কম খাবো, তেল চর্বি কম খাবো। মনে থাকবে? শুধু ওষুধ খেলে কমবে, ওই খাবারও তো কমাইতে হবে।
এইচডিএল এবং এলডিএল এটাকে বলা হয় হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, আর এটা হচ্ছে লো ডেনসিটি লাইপোপ্রোটিন। এইচডিএল হলো প্লাজমা প্রোটিন এর প্রথম অংশ। এইচডিএল শরীরের জন্য বেশি থাকা উপকারী। প্রায় 25% টোটাল কোলেস্টেরল পরিবাহিত হয় এইচডিএল হিসাবে। এইচডিএল এর কাজ হলো পেরিফেরাল সেল হতে কোলেস্টেরলকে লিভারে নিয়ে যাওয়া, সেখানে কোলেস্টেরল রূপান্তরিত হয় বাইল অ্যাসিডে, যা ইন্টেস্টাইনের মাধ্যমে বের হয়। এইচডিএল কে বলা হয় হচ্ছে উপকারী চর্বি। এ আমাদের উপকার করে, ঠিক আছে? উপকারী চর্বি কেন, কিভাবে উপকার করতেছে আমাদের? এইচডিএল কিভাবে উপকার করতেছে? এই যে এখানে লেখা আছে, আপনার শীটের মধ্যে লেখা আছে, পেরিফেরাল সেল থেকে, অর্থাৎ আমার শরীরের অন্যান্য জায়গা থেকে যেসব কোলেস্টেরল আছে, চর্বি আছে, ওইগুলোকে ধরে নিয়ে আসে। সবগুলোকে ধরে নিয়ে কোথায় যায়? লিভারে যায়। লিভারে যে ওইটা বাইলের মাধ্যমে ইন্টেস্টাইনে দিয়ে বের করে দেয়। ছবিটা দেখলে মনে হবে, আপনি এই যে ডাইজেস্টিভ সিস্টেমে পড়াইছিলাম, মনে আছে? বাইল, বাইল কোথায় থাকে? লিভারে না? এখান থেকে কোথায় আসতেছে? ইন্টেস্টাইনে আসছে না? এই যে এই ছবিটা মনে আছে? আমার শরীরে যত চর্বি আছে এগুলো এই দিয়ে ধরে নিয়ে আসে বাইলে ঢোকে। বাইলে ঢুকে যে বাইল লিভারে ঢোকার পরে বাইলের মাধ্যমে ইন্টেস্টাইনে এসে এটা পায়খানাতে বের হয়। তাইলে এতক্ষণ আমরা জানলাম ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল শরীরে বেশি থাকলে ক্ষতি, ঠিক আছে? আর এইচডিএল জানলাম শরীরে বেশি থাকলে ভালো। কেন ভালো? অন্যান্য চর্বিকে ধরে বের করে। আর এলডিএলটা কি? এটা তো অপকারী, ওটা তো উপকারী, আর এটা অপকারী। অপকারী বন্ধু, সে তো খারাপ, তারে আবার বন্ধু করে। অপকারী সে বন্ধু। অপকার করছে কিভাবে, ক্ষতি করছে কিভাবে? সামনে সিটে লেখা আছে, এলডিএল বেশি থাকা ভালো না, কারণ লিভার থেকে চর্বি বহন করে ব্লাডে নিয়ে যায় এবং এই চর্বি আর্টারিতে জমা হয়, ফলে আর্টারির ডোমেন চিকন হয়ে যায়। এর ফলে হাইপারটেনশন, শক, স্ট্রোক, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। আমার এলডিএল কি করলো? সারা শরীর থেকে চর্বি লিভারে নিয়ে যায়, বের করার চেষ্টা করছে, আর এলডিএল চর্বি থেকে আবার রক্তে ঢোকাচ্ছে। হ্যাঁ, চর্বি লিভার থেকে নিয়ে যে রক্তের মধ্যে নিয়ে যাচ্ছে। এই যে আছে রক্তনালী, এর ভিতরে রক্ত চলতেছে, চর্বিটা এনে ওয়ালের সাথে লাগাই দেয়। লাগাইলে এর যে পথটা চিকন হয়ে যাবে না? আবার অনেক সময় এই চর্বিটা ওয়াল থেকে ছুটে যে হার্টে যে আটকাই গেল, তখন হার্ট। তাহলে এলডিএল যদি বেশি থাকে তাহলে কি হবে? এটাকেও কমাইতে ওষুধ খেতে হবে। শুধুমাত্র এইচডিএল বেশি থাকলে ওষুধ খাওয়া লাগবে না, ভালো। আর অন্য তিনটা হচ্ছে ক্ষতিকর। অন্য তিনটা ক্ষতিকরের ভিতর এই দুটো তো খাবারের মাধ্যমে বাড়ছে, আমরা খাবারও কমাবো, ওষুধও খাবো। আর এলডিএল এর জন্য শুধু ওষুধই খাইতে হবে, তাই না? তাহলে লিপিড প্রোফাইল আমরা কি জানলাম? ফাস্টিং কেন করব? যাতে করে মানে আমার রক্তে যে অরিজিনাল চর্বি এটাই বোঝার জন্য। খাবার পরে করলে এগুলোর পরিমাণ বেশি আসবে। এলডিএল এইচডিএল এর মাত্রা তো বললাম না। এলডিএল এইচডিএল হচ্ছে 40 এর উপর থাকলে ভালো, আর এলডিএল 130, তাই না? 130 এর নিচে থাকলে ভালো।
তাহলে হাইপারটেনশন অর্থাৎ প্রেশার বেশি তাদের আমরা লিপিড প্রোফাইল করব। কেন? এই চর্বি তো আপনার প্রেশার বাড়াই দিচ্ছে, ডোমেন চিকন করে দেয়, প্রেশারটা বেড়ে যায় রক্তে। এই জন্য আমরা কি করবো, লিপিড প্রোফাইল করতে হবে। আর কাদের করি? কোলেস্টেরল তো সরাসরি চর্বি, এটা বেশি থাকলে ওই যে ডোমেন চিকন করে দেয়, প্রেশার বেড়ে যাবে ব্লাডে, ঠিক আছে? আর যতটুকু দরকার ততটুকুর পরে তো এটা ক্ষতিকর, বিভিন্ন জায়গায় জমে যাবে রক্তের মাধ্যমে। এই যে পেটে জমে, প্রথমে কিন্তু পেটে জমে, তার মাংসে জমে। যেমন যারা না খেয়ে থাকে, ফাস্টিং করে, রোজা করে, তখন তাদের শক্তি কোথা থেকে আসে? তখন তো কার্বোহাইড্রেটও খাচ্ছে না, পানিও খাচ্ছে। তারপরে বিভিন্ন ধরনের ঘটনা আপনারা শুনছেন, বিমান ক্র্যাশ করে জঙ্গলের মধ্যে পড়ছে, 8-10 দিন খায় না। সাভারে একটা বিল্ডিং ধসে একজন 17 দিন পর বেরোলো না। একটা জাহাজে মানুষ 8-9 দিন পরে বেরোলো না। এইসব সময় কে তাদের শক্তি অথবা তার ইয়েটা, আমাদের তো প্রতিনিয়তই শক্তি খরচ হয়। এটা আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, কথা বলছি, এটা তো শক্তি যাচ্ছে। কেউ যদি শুয়েও থাকে তারও কিন্তু শক্তি খরচ হয়। একজনের ডেইলি একবারে কম হইলেও 1500 কিলো ক্যালোরি শক্তি খরচ হয়, ঠিক আছে? এই শক্তি তৈরি আপনার কে করবে? এই গ্লুকোজ করতেছে। এ না থাকলে কি হবে, এই চর্বিগুলো ভেঙে ভেঙে শক্তি তৈরি হবে। আমরা তো এমনি 1500 তুলনায় অনেক বেশি খেয়ে ফেলি, আর ওইগুলো জমায় এইরকম অবস্থা, ফ্যাটি হচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের খাওয়া দাওয়ার মধ্যে বললাম যে কোনটার মধ্যে গ্লিসারাইড আর কোনটার মধ্যে ট্রাইগ্লিসারাইড আর কোলেস্টেরল আছে, ঠিক আছে? বৃদ্ধি হলে ওইগুলো নিষেধ করবে। ওষুধ খাইলেও না খাইলেও অসুবিধা নেই, দেখবেন আস্তে আস্তে কমে যাবে, ঠিক আছে? যেহেতু এটা খাদ্য থেকে বাড়তেছে। লিপিড প্রোফাইলটা বুঝতে পারছেন? সকালে না খেয়ে করতে হবে। আর এই মাত্রাগুলো রিপোর্টে লেখা থাকে। কোনটা কোলেস্টেরল? না, হরমোন তৈরি করতে সাহায্য করে। হ্যাঁ, হরমোন তো তৈরি করে গ্ল্যান্ডে। সেই গ্ল্যান্ডে হরমোন তৈরি করার সময় কোলেস্টেরল দরকার হয়। হ্যাঁ, এসজিপিটি আর এসজিওটি মানে কি মনে আছে? এসজিপিটি আর এসজিওটি গ্লুটামেট পাইরুভেট ট্রান্সঅ্যামাইনেজ। সেরাম গ্লুটামিক অক্সালো অ্যাসিটিক ট্রান্সঅ্যামাইনেজ। তো বানানগুলো ভুল ভুল। সেরাম গ্লুটামিক পাইরোনিক ট্রান্সঅ্যামাইনেজ, এখানে বানানে ভুল আছে, পাইরোনিক লেখা।
অ্যামাইনেজ, সেরাম গ্লুটামিক, এটা হচ্ছে গ্লুটামিক হবে MIC, সেরাম গ্লুটামিক MIC, হ্যাঁ, গ্লুটামিক পাইরুভিক, পাইরুভিক হবে VIC, সেরাম গ্লুটামিক পাইরুভিক ট্রান্স অ্যামাইনেজ, ট্রান্স অ্যামাইনেজ, ট্রান্স অ্যামাইনেজ, ঠিক আছে, ট্রান্স অ্যামাইনেজ। আর LGOT, সেরাম গ্লুটামিক, সেরাম গ্লুটামিক, এটা গ্লুটামিক হবে, সেরাম গ্লুটামিক অক্সালো অ্যাসিটিক, অক্সালো অ্যাসিড, হ্যাঁ ঠিক আছে, অ্যাসিটিক ট্রান্স অ্যামাইনেজ, এটা সেরাম, সেরাম গ্লুটামিক হবে, ঠিক আছে, ট্রান্স অ্যামাই, হ্যাঁ এখন এই হবে, হ্যাঁ পাইরুভিক VIC হবে, পাইরুভিক, আর এখন পাইরুনিক লেখা PYRU, পাইরু VIC, পাইরুভিক VIC, পাইরুভিক। এটা কি পড়াইছে ঠিক করে দিলে তখন? পাইরুভিক, পাইরু VIC না, পাইরু, পাইরুভিক RU, হ্যাঁ VV পাইরুভিক, ঠিক আছে। আচ্ছা, মানে লিভার ফাংশন টেস্ট কেন করে এটা পড়া হয়েছে না? কেন করে বলেন? লিভারের ফাংশন জানার জন্য ফাংশন টেস্ট করে। লিভারে কোনো সমস্যা হলে প্রথমে জন্ডিস হয়, বুঝছেন? এই জন্ডিসটা HGPT, HGOT, সেরাম বিলিরুবিন, আর হচ্ছে ফসফেট না, অ্যালকালাইন ফসফেটেজ, অ্যালকালাইন ফসফেটেজ, ঠিক আছে। জন্ডিস হইলে আপনি কোন পরীক্ষাটা দিবেন? তো এখানে তো পুরা লিভারের পরীক্ষা আছে, জন্ডিস হলো তখন কোন পরীক্ষাটা দিবেন? এখানে একটা জিনিস শেখার আছে, এটা সব ডাক্তাররাও জানে, ঠিক আছে। শিকারটা হচ্ছে আপনারা শিখে ফেলবেন। HGPT এবং সেরাম বিলিরুবিন এই দুইটাই আমরা জন্ডিসের সময় করে, আপনি যখন
একবারে জন্ডিসটা শুরু হয়েছে, জন্ডিসটা যখন শুরু হবে তখন এইচজিপিটি বাড়বে আপনার শরীরে। মনে করেন যে আপনি বলছেন যে আমার প্রসাবটা হলুদ হচ্ছে বা শরীর চোখ হলুদ দেখা যাচ্ছে, আপনি মনে করছেন আপনার জন্ডিস হয়েছে, তাহলে একটু পরীক্ষা করি দেখি। আপনি পরীক্ষা করলেন সেরাম বিলিরুবিন, তখন দেখবেন যে নর্মাল, আপনি মনে করলেন আপনি জন্ডিস হয় না। কিন্তু এই বিলিরুবিন বাড়তে কিছু সময় লাগে, এজন্য যখন আপনি শুরু হবে তখন আপনি এইচজিপিটি করুন, আর যদি 4-5 দিন আছে তখন আপনি বিলিরুবিন করুন। আর সবচেয়ে ভালো হয় কি দুইটাই করবেন। আপনি যদি দেরি দুইটা করলে ডাবল খরচ না, সবাই চাইবে খালি বিলিরুবিন করতে। বিলিরুবিন মানে জন্ডিস জানে, বিলিরুবিন মানে জন্ডিস জানে, কিন্তু প্রথম পর্যায়ে করলে বিলিরুবিন নর্মাল আসবে, আর তখন মনে করবে তার জন্ডিস হয় না। ঠিক আছে, এই জন্য আমি পরীক্ষা লিখলে দুইটাই দিই, কারণ রোগীরা সঠিক বলতে পারে না তার কবে থেকে এই সমস্যাটা। কারণ জন্ডিসটা বোঝা এত সহজ না, ওই একটু খারাপ লাগে বা জ্বর জ্বর লাগে, অনেক সময় বলে যে পানি কম খাইছি প্রসাব হলুদ হয়েছে, তাই না? এর জন্য কি করি, দুইটা পরীক্ষাই করি, এইচজিপিটি এবং বিলিরুবিন। এইচজিপিটি, বিলিরুবিন। এইচজিওটি এবং অ্যালকালিন ফসফেটেজ। আপনি যদি জন্ডিস স্পেসিফিক বুঝতে পারেন কি ধরনের জন্ডিস, জন্ডিস কয় প্রকার, জন্ডিস যখন পড়বেন তখন ওইগুলো বুঝে ফেলবেন। দুটোখানে আমি জাস্ট খালি আমরা প্রাথমিক যে জন্ডিসটা ঝাড়াইলেই কমে যায়, পানি পড়া খায় না, ডাব পড়া খায়, এটা খালি কমে যায়। ডাব পড়ি খাইলে লেবু কেটে খায় অনেকে। হ্যাঁ, জন্ডিস ঝাড়ার নাই কোনো সময়? হ্যাঁ, ঠান্ডা জিনিস খেতে। জন্ডিসে কিন্তু অনেকে ঝাড়াইলে কমে যায়, এটা হচ্ছে পুরাই ফালতু জিনিস। ঠিক আছে, এই বিলিরুবিন আর এইচজিপিটি তো তৈরি হতে লিভারে, আর লিভার থেকে বেরোনোর পথে হচ্ছে বাইট, বাইটটা যাবে ইন্টেস্টাইনে, যত বেশি খাবে ইন্টেস্টাইনের মাধ্যমে বের হয়ে যাবে আর রক্তের মাধ্যমে। ঠিক আছে, এই জন্য লিকুইড খাবার খেতে হয়, ডাবের পানি ওর স্যালাইন, ডাবের পানি। তাহলে লিভার ফাংশন টেস্ট, লিপিড প্রোফাইল, বুঝতে পারছেন? এরপরে কি আছে? কিডনি ফাংশন টেস্ট। हमने पैथोलॉजी 1 पढ़ा শেষ, এখন প্যাথোলজি 2 হচ্ছে না? অ্যানাটমি তো পড়ছেন, কিডনি, কিডনির কাজ কি? প্রথম তো ইউরিন তৈরি করা, তারপরে তো বর্জ্যগুলো। আরএফটি বা কিডনি ফাংশন টেস্ট, এএফটি, কিডনি ফাংশন টেস্ট অথবা রেনাল ফাংশন টেস্ট। লিভার ফাংশন করছে, এবার কিডনি ফাংশন বা রেনাল ফাংশন টেস্ট।
রেনাল ফাংশন টেস্ট বা কিডনি ফাংশন। এটা কি জিনিস? কিডনি ফাংশন বোঝার জন্য। কিডনির কাজ হচ্ছে পোশাক তৈরি করা এবং বর্জ্য পদার্থ বের করা। আপনি মনে করেন যে পোশাক ঠিকই তৈরি হচ্ছে, কিন্তু রক্ত পরীক্ষা করে দেখলেন যে বর্জ্য পদার্থ বের করে দেওয়ার কথা ওইগুলো রক্তেই রয়ে গেছে, তাহলে কিডনি তো ঠিক মতো কাজ করছে না। তাহলে বর্জ্য পদার্থগুলো কি নাম এটা আমার জানতে হবে, জেনে ওইগুলো আমরা রক্তে পরীক্ষা করে দেখবো যে ওইগুলো বেশি আছে না নর্মাল। বেশি থাকলে বলবো যে কিডনি ঠিক মতো কাজ করতে পারে না। ঠিক আছে, বর্জ্য পদার্থগুলো কি কি নাম? ক্রিয়েটিনিন, তারপরে সেরাম ইউরিক অ্যাসিড, আর সেরাম ইউরিয়া, আর অ্যামোনিয়া নাকি এগুলো আছে না? ফাংশন করতে তো খবর আছে, কত কিছু দেখতে। অ্যামোনিয়াম আছে? অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম, ঠিক আছে, এগুলো হচ্ছে বজ্র পদার্থ। এই পরীক্ষাগুলো আমরা করেছি। কিডনির একক কি? ইউনিট। কিডনির একক আছে নেফ্রন। নেফ্রনের ছবি কেমন আছে মনে আছে? কেমনে? সাপের মতো নাকি? এরকম নেফ্রন কিডনিতে কয়টা থাকে? 10 লক্ষ, তাই না? 10 লক্ষ নেফ্রন আছে ইউরিন তৈরি করে কিডনির ভিতরে। হ্যাঁ, পুরো কিডনিটাই নেফ্রন দিয়ে তৈরি। 10 লক্ষ নেফ্রন থাকে এক একটা কিডনিতে, দুই কিডনিতে 20 লক্ষ। এটা কিডনি পড়াইছিলাম না যে এই নেফ্রন একবার নষ্ট হইলে আর তৈরি হবে না, আস্তে আস্তে ড্যামেজ হইতে হইতে গোড়া কালে যায় বলবে কিডনি ড্যামেজ। এতদিন তো ভালোই ছিল, এতদিন তো ঠিক মতো পানি খায় না, নেফ্রন আস্তে আস্তে নষ্ট হয়েছে। ঠিক আছে, মুখের মধ্যে দুইটা আর্টারি, এটা ওই যে বলছিলাম রক্ত নালী একটা ঢুকবে, ওখান থেকে বর্জ্য পদার্থ ওর মধ্যে টেনে নিবে, আবার ভালোটা থেকে থেকে আর একটা দিয়ে বেরোয় আসে। এটা হচ্ছে রক্ত নালী। ঠিক আছে, একটা দিয়ে ঢুকে আর একটা দিয়ে বেরোয় আসে। এইটার নাম কি? মুখের মধ্যে যেটা আমরা আঁকলাম এটার নাম হচ্ছে গ্লোমেরুলাস। এগুলো প্রত্যেকটাই আবার এর মধ্যে আসবে, এখনই চলে আসবে, কারণ আপনার অ্যানাটমিতে এভাবে পড়ানো হয় না, কিন্তু এখানে যে এত বেশি কিছু দিতে। গ্লোমেরুলাস এটা না জানলে পরে বুঝবেন না যে এটা করতে গেছে। গ্লোমেরুলাস এখানে কি করে? ফিল্ট্রেশন হয়, ছাঁকনি হয়, রক্তটা ছাঁকনি হয়। গ্লোমেরুলাস, ঠিক আছে।
এখন যাই আমরা শীটের মধ্যে কি লিখছে। 1 নম্বর হচ্ছে কিডনি কি এর কাজ নাকি কাজগুলো হচ্ছে রক্তের বর্জ্য পদার্থগুলো বের করে দেওয়া, অতিরিক্ত পানি বের করে দেওয়া, দেহের পিএইচ সল্ট লেভেল এবং পটাশিয়াম লেভেল কন্ট্রোল করা। পিএইচ হচ্ছে আমরা যে অ্যাসিডের লেভেল মাপি, অ্যাসিড সেটা শরীরের মধ্যে অনেক অ্যাসিড তৈরি হয়, গ্যাস হলে বলে অ্যাসিড হচ্ছে, শরীরের ভিতর কিছু অ্যাসিড আছে, ওইটা মাত্রাটা ঠিক আছে। ঠিক আছে। 2 নম্বর বান কি বান আছে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন के সংক্ষেপে বান বলা হয়। ব্লাড ইউরিয়া নাইট্রোজেন এগুলো ইউরিয়া নাইট্রোজেন বর্জ্য পদার্থ, এগুলো বের করে দিতে হবে, তাই না? ইউরিয়া নাইট্রোজেন কি জিনিস? ইউরিয়া নাইট্রোজেন হচ্ছে রক্তের একটি বর্জ্য পদার্থ। লিভার যখন প্রোটিনকে ভেঙে ফেলে, অর্থাৎ ডায়েটারি প্রোটিন থেকে হ্যাঁ এই সব ঠিক আছে। হ্যাঁ নাম ঠিক আছে। প্রোটিন লিভারে যখন প্রোটিন ভেঙে আমাদের কি করবে, প্রোটিনকে ভেঙে অর্থাৎ ডায়েটারি প্রোটিন থেকে যখন প্লাজমা প্রোটিন তৈরি হয়, তখন ইউরিয়া নাইট্রোজেন নামক বর্জ্য পদার্থটি তৈরি হয়। এই বর্জ্য পদার্থটি কিডনি দ্বারা ইউরিয়া এর মাধ্যমে বের হয়। অর্থাৎ আমরা যে প্রোটিনগুলো খাচ্ছি এগুলো ভেঙে যখন প্লাজমা প্রোটিন তৈরি হয়, রক্তে যায়, তখন এই নাইট্রোজেনগুলো তৈরি হয়। এটি বর্জ্য পদার্থ, এটা কিডনি দিয়ে বের করে হয়। বুঝতে পারছেন? আমাদের খাবার থেকে এই যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এগুলো তৈরি হয় সব খাবার থেকে, যখন ভাঙা হয় আর এগুলো বর্জ্য পদার্থ তখন আমরা কিডনি দিয়ে বের করি। যদি এটা রক্তে বেশি থাকে তাহলে বলি কিডনি বের করতে পারছে না, কিডনির কাজ ঠিক মতো করতে পারছে না। ঠিক আছে। ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন হচ্ছে রক্তের একটি বর্জ্য পদার্থ। ইয়া মাছের মেটাবলিজমে তৈরি হয়। ইয়া রক্ত দ্বারা পরিবাহিত হয়ে কিডনিতে যায় এবং কিডনি দ্বারা ফিল্ট্রেশন হয়ে ইউরিনের মাধ্যমে দেহ থেকে বের হয়। মাছের মেটাবলিজম, মাছের যখন শক্তি ইউজ করে, মাছেলে যখন শক্তি ইউজ হয় তখন এই ক্রিয়েটিনিন তৈরি হয়। যদি আপনি কেউ পিটাই ধরে মাছের ফ্যাটলাই যাবে না, আপনি শরীরে তখন ক্রিয়েটিনিন অনেক বেড়ে যাবে। এই মানুষ কারো যদি পিটায়, ওই মানুষ যদি মরে যায় বলছেন যে কিডনি ফেল করে মারা যায়, কারণ কি এত ক্রিয়েটিনিন তৈরি হয় কিডনি দিয়ে বের করতে পারে। হ্যালো, হ্যাঁ বসে আছে? আচ্ছা, ও আমি আসতেছি, 10 মিনিট লাগবে। ওই পুলিশরা রিমান্ডে নিয়ে রোগী মারি ফেলে না, আসামিদের কেন মরে? এই কিডনি ফেল করে মরে, কারণ পিটানোর কারণে মাছের চাপটায় মেটাবলিজম হয়, মেটাবলিজম হলে ক্রিয়েটিনিন তৈরি হয়। ঠিক আছে। ক্রিয়েটিনিন তৈরি হলে নর্মালি কিডনি যে ক্রিয়েটিনিন বের করতে পারে, এখন তো তার চাই অনেক বেশি তৈরি হয়ে গেছে, তখন কিডনি কাজ করতে করতে নিজে অ্যাটাক করে মারে, কিডনি ফেল করতে। হ্যাঁ, খাদ্য অতিরিক্ত না, খাদ্য নর্মাল খাইলেও ওখান থেকে মেটাবলিজমের সময় কিছু ক্রিয়েটিনিন তৈরি হয়, তবে মাছেলে বেশি হয়। সব খাবারে যত ধরনের খাবার আছে সব কিছুর মধ্যে বর্জ্য পদার্থ আছে, ইউরিয়া, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, এটা একটাই কম বেশি করে। ঠিক আছে। সিসিআর, ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স রেটকে সিসিআর বলা হয়। ক্রিয়েটিনিন কি পরিমাণ শরীর থেকে বের হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ারেন্স রেট সিসিআর। ঠিক আছে। সিসিআরটা কিন্তু কমন না আমাদের দেশে, মানে
পরীক্ষা খুবই কম করে, এটা পরীক্ষাটা খুব কম করা হয়, অ্যাভেলেবেল না, সব জায়গায় হয় নাই পরীক্ষা। প্রতি মিনিটে যে পরিমাণ রক্ত কিডনি দ্বারা ক্রিয়েটিনিন মুক্ত হয় তাকে সিচার বলে। প্রতি মিনিটে যে পরিমাণ কিডনি দ্বারা ক্রিয়েটিনিন মুক্ত হয়, মানে ক্রিয়েটিনিন বের করে দেয় যে পরিমাণ প্রতি মিনিটে, ওটাকে সিচার বলে। নর্মাল বেডে 120। ইউরিন টেস্টের মাধ্যমে কিভাবে সিচার নির্ণয় করা হয়? 24 ঘন্টায় ইউরিন একটি প্লাস্টিক রাগ কালেকশন করা হয়। প্লাস্টিক রাগ কি জিনিস? এটি হয়তো প্লাস্টিক জগ অথবা প্লাস্টিক ব্যাগ, মানে মোট কথা জমা রাখবে। 24 ঘন্টায় কতটুকু প্রসাব করে এটা এক জায়গায় জমা রাখতে হবে, ঠিক আছে? তারপর এটি টেস্ট করে সিচার বের করা হয়। এটি একটি অসুবিধামূলক টেস্ট হলেও কোনো কোনো সময় প্রয়োজনীয়। 24 ঘন্টা যা প্রসাব করবে এটা জমাইতে হবে, তারপরে জমা করতে হবে। ওটা পরীক্ষা করে দেখবে যে প্রসাবে কতটুকু ক্রিয়েটিনিন আছে, কতটুকু থাকা দরকার, কতটুকু আছে, এটার অনুপাত করলে তো রেটটা বেড়ে যাবে, ঠিক আছে? এটাকে সিসিআর। আজকে এই পর্যন্তই থাকুক, এত তো যাই রাখে, এর পড়াটা খুব কঠিন আসছে। কিডনি ফাংশন টেস্ট এভাবে 4টা পড়ে কোনটা কি কাজ বা কিভাবে বেরোচ্ছে একটু করলে হতো। এর মধ্যে অনেক কথা বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার ক্লাস দিচ্ছে বিকালে, প্রস্তাব তো দেখলাম না। ঠিক আছে, বিকালে দেখি। আজকে 2টা থেকে ক্লাস? আচ্ছা।